এই আমের মৌসুমে আমরসুনের আচার বানাবো না তা কি হয়? আজ আপনাদেরকে অথেন্টিক পদ্ধতিতে সব টিপস সহ আচার বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলেন তো? আমি কিন্তু আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে এখানে সরিষার তেলটা কিন্তু বেশ গরম করে নিয়েছি। এরপরে আমি একে একে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা এবং প্রায় 1.5 চামচের মতো সরিষা বাটা দিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি এখন অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। এরপরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এরপরে আমি 2টা তেজপাতা মধ্যখান থেকে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। বেশ 2-3 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপরে আমি রসুনগুলো দিয়ে দিব। এগুলো আমি দেশি রসুন নিয়েছি। কেউ যদি চান তাহলে 1 কোয়া রসুনগুলো দিয়ে এই আচারটা বানাইতে পারেন। এই আচারটা 1 কোয়া রসুন দিয়ে বানাইলে সবথেকে ভালো হয়। আমার হাতের পাশে 1 কোয়া রসুন আমি পাই নাই, সেজন্য আমি দেশি রসুন দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা দেশি রসুন অথবা 1 কোয়া রসুন দিয়েই বানাবেন। বড় রসুনগুলো দিয়ে বানাইলে আচারের স্বাদটা অতটা সুন্দর আসে না। সেজন্য চেষ্টা করবেন দেশি রসুন অথবা 1 কোয়া রসুন দিয়েই বানানোর জন্য। তো আমি এখানে ভালোভাবে রসুনটা কষিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ ধরে রসুনটা কষিয়ে নিব। রসুনটা আবার একেবারে ভাজা ভাজা করে নিব না। বেশ আমি 10 মিনিটের মতো রসুনটা কষিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম আগে, সেগুলো দিয়ে দিলাম। এবার একসাথে আম ও রসুন কষিয়ে নিব। আচারটা অবশ্যই আপনারা টক আম ইউজ করবেন, তাহলে আচারের স্বাদটা বেড়ে যায়। অনেকেই মিষ্টি আম দিয়ে এটা বানায়, কিন্তু মিষ্টি আমের থেকে টক আম দিয়ে করলে এর স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, নিয়ে এটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ বা তারও একটু কম শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া অবশ্যই, এবং 1/2 চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া। এবার এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আচারের সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু এখন অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। আমি বারবারই বলছি আপনাদেরকে, এর আগের ভিডিওতেও আমি বারবার বলেছি, আচারের তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু আচার খাইতে ভালো লাগে না। সেজন্য আমাদের বারবার নাড়াচাড়া করতে হবে এবং খেয়াল রাখতে হবে আচারটা যাতে তলায় লেগে না যায়। প্রয়োজনে আপনারা লো টু মিডিয়াম হিটেই আচারটা তৈরি করে নিতে পারেন, বা একবারে লো হিটেই আপনারা আচারটা তৈরি করে নিতে পারেন, যাতে তলায় লেগে যাওয়ার ভয় আর না থাকে। তো দেখুন আমার আমগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। দেখছেন তেলগুলো উপরে ভেসে আসতেছে। এই পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিলাম। অবশ্যই আচারে ভিনেগার ব্যবহার করবেন, তাহলে দীর্ঘদিন ধরে আচারটা রেখে খেতে পারবেন। এই আচারটা কিন্তু আপনারা খিচুড়ির সাথে অনেক মজা করে খেতে পারবেন, এবং খিচুড়ি ছাড়াও এই আচারটা কিন্তু আপনারা শুধুও খেতে পারেন। এটা কিন্তু অনেক উপকারী। ঠান্ডা লাগলে এই আচারটা খাইলে কিন্তু অনেক রিল্যাক্স থাকা যায়, অনেক আরাম পাওয়া যায়। আর রসুনের গুণাগুণ সম্পর্কে তো আর কাউকে বলতে হবে না, সবাই আমরা জানি। তো এই আম রসুনের আচারটা আমাদের জন্য অনেক উপকারী। তো আমি এটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে, সেজন্য এখানে আমি ভাজা যে পাঁচফোড়নের গুঁড়া ছিল ওটা 1 চামচ দিয়ে দিলাম, এবং প্রায় 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায়। আমার আচারটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব একটা রসুন নিয়ে যে রসুনটা আমি কতটুকু সিদ্ধ করলাম। রসুনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, একবারে গলে গেলে কিন্তু আচারটা দেখতেও ভালো লাগবে না আর খাইতেও ভালো লাগবে না। আচারটা রসুনটা 80% সিদ্ধ হবে, এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে রসুনটা গলে যাবে, তখন আচারটা ভালো হবে না। বা আপনারা আচারটা বানানোর পর দিন থেকেই 1 সপ্তাহ রোদে দিতে পারেন। রোদের মাধ্যমে রসুনটা সিদ্ধ করলে সেটা সবচেয়ে ভালো হয়। দেখুন রসুনটা কিন্তু 80% সিদ্ধ হয়েছে, একবারে গলে যাচ্ছে না, একটু শক্ত আছে। এই অবস্থাতেই আচারটা নামিয়ে নিতে হবে, এবং বাকিটুকু অবশ্যই আপনারা পরের দিন চুলায় দিয়েও করে নিতে পারেন, আবার 1 সপ্তাহ রোদে দিয়েও করে নিতে পারেন।
এই তো এরপরে আমি 3টা বোম্বাই মরিচ এবং কিছু লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে নিলাম। এই মরিচগুলো কিন্তু আমি আগা ফেটে দেইনি অথবা চিড়ে দেইনি। দিলে এই মরিচের ঝালগুলো যদি আচারে চলে আসে তাহলে কিন্তু আচারটা ওইভাবে খাওয়া যাবে না, অনেক ঝাল হয়ে যাবে। সেজন্য এখানে আস্ত মরিচগুলাই ব্যবহার করতে হবে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, বেশ 2-3 মিনিটের মতো এটা নাড়াচাড়া করলেই মরিচগুলো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আবার মরিচের ঝালগুলোও বাইরে আসবে না, আচারটা খাইতে তাহলে ভালো লাগবে। এবং এই বোম্বাই মরিচের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু আচারের মধ্যে থাকবে। আমার আচারটা কিন্তু অলমোস্ট ডান। আমার আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।